আমাদের চারপাশের পদার্থ এই অধ্যায়টা আমরা পড়ে নিয়েছি। আর আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায় থেকে প্রথমেই 8টা কনসেপচুয়াল প্রশ্ন দেখব এবং তারপরে এই অধ্যায় থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে 50টা মতো মানে 50+ এমসিকিউ করেছি, সেগুলো কিন্তু আমরা করে নেব। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তুমি নিজে আগে সঠিক উত্তর করার চেষ্টা করবে, কেমন? তা দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে যে পদার্থের প্রকৃতি নির্ণয়ের জন্য নিচের কোন পরীক্ষাটি সবচেয়ে উপযুক্ত প্রমাণ দেয় যে পদার্থ কণা দিয়ে তৈরি? কি হবে? 1 নম্বর অপশনে বলছে যে কঠিন পদার্থকে গরম করলে তার আয়তন বৃদ্ধি পায়। দ্বিতীয় বলছে যে জলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ দ্রবীভূত করলে বারবার জল যোগ করার পরেও রং দেখা যায়। আর তারপরে বলছে যে বরফ গলনে তার তাপমাত্রা স্থির থাকে, কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয় আর কি। বলো, এর মধ্যে কোন পরীক্ষাটা সবথেকে উপযুক্ত একটা প্রমাণ যে পদার্থ কণা দিয়ে তৈরি? সঙ্গে সঙ্গে অপশন 2 যারা বলেছো দাদা, যে জলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ দ্রবীভূত করলে বারবার জল যোগ করার পরেও জলের রংটা থেকে যায়, এ থেকে বোঝা যায় যে পদার্থ কণা দিয়ে তৈরি। অপশন 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। চলে আসো পরের প্রশ্নে। বিবৃতি বলছে যে চিনি ও লবণকে বিভিন্ন জারে রাখলে তারা সেই জারের আকৃতি ধারণ করে। কারণ বলছে চিনি ও লবণ অসংখ্য ক্ষুদ্র কণার সমষ্টি। বলো সঠিক উত্তর কি? যে বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা, নাকি বিবৃতি কারণ উভয়ই সত্য কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, না বিবৃতি সত্য কারণ মিথ্যা, বিবৃতি মিথ্যা কারণ সত্য? কি হবে? সঙ্গে সঙ্গে বলেই দিয়েছো দাদা যে আমরা পড়ে নিয়েছি, এখানে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে যে বিবৃতি এবং কারণটা দুটোই সত্য। আর কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা যে চিনি ও লবণকে বিভিন্ন জারে রাখলে তারা সেই জারের আকৃতি ধারণ করে। কারণ কি? চিনি ও লবণ অসংখ্য ক্ষুদ্র কঠিন কণার সমষ্টি। চলে আসো পরে। দেখো, বিবৃতি বলছে যে কঠিন পদার্থ সাধারণত নির্দিষ্ট আকৃতি ও আয়তন বজায় রাখে। কারণ বলছে কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল তুলনামূলকভাবে কম। বলো সঠিক, একই রকমের অপশন রয়েছে, দেখে সঠিক উত্তর বলো কি হবে। ভালো করে বুঝে কিন্তু অ্যান্সার করবা, কিন্তু একটা প্রশ্ন ভুল বললে হবে না, কেমন? তাই এখানে অনেকেই বলেছে কথা যে অপশান 3 আমাদের সঠিক উত্তর হবে, তাই না? যে আমরা জানি যে কঠিন পদার্থ সাধারণত নির্দিষ্ট আকৃতি ও আয়তন বজায় রাখে। আর কারণটা বলছে কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল তুলনামূলকভাবে কম। এই যে কম শব্দটা দেখা মাত্র তুমি বলবা এটা কিন্তু সঠিক কারণ নয়, আমরা বলবো বিবৃতিটা সত্য কিন্তু কারণটা মিথ্যা। কারণ কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল তুলনামূলকভাবে বেশি। আকর্ষণ বলের কথা বলেছি কিন্তু। তাহলে 3 আমাদের সঠিক উত্তর। চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো যে গ্যাসের কণাগুলি অতি দ্রুত এলোমেলোভাবে চলাচল করে এবং পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়, তার নিচের কোন ব্যাখ্যাটি গ্যাসের চাপ সৃষ্টির সঠিক কারণ নির্দেশ করে? প্রথমেই বলছে যে গ্যাসের কণাগুলি পাত্রের তলদেশে জমা হয়ে বল প্রয়োগ করে তাই, নাকি গ্যাসের কণাগুলি পরস্পরের মধ্যে আকর্ষণ বল খুব বেশি থাকার কারণে, নাকি গ্যাসের কণাগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে ক্রমাগত সংঘর্ষের ফলে, না গ্যাসের কণাগুলি মানে গ্যাসের কণাগুলির ভর খুব বেশি হওয়ার কারণে? কোনটা বলো, কোনটা সঠিক কারণ যার জন্য গ্যাসের চাপের সৃষ্টি হয়? তোমরা অনেকেই সঠিক উত্তর বলে দিয়েছো যে দাদা অপশান 3 হবে, যে গ্যাসের কণাগুলি পাত্রের দেওয়ালে, তলদেশে নয়, পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে ক্রমাগত সংঘর্ষের ফলেই কিন্তু গ্যাসের চাপের সৃষ্টি হয়, তাই তো? চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো যে কঠিন কার্বন ডাই অক্সাইড যা শুষ্ক বরফ নামে পরিচিত, তা বায়ুমণ্ডলীয় চাপে রাখলে তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, নিচের কোনটি এই ঘটনার সঠিক ব্যাখ্যা? 1 নম্বর অপশনে বলছে যে বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাই অক্সাইডের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় এটি সরাসরি গ্যাসে পরিণত হয়। দ্বিতীয়ত বলছে যে বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাই অক্সাইডের তরল অবস্থায় স্থিতিশীল নয়, তাই এটি ঊর্ধ্বপাতন ঘটে। আর তৃতীয়টা বলছে যে কার্বন ডাই অক্সাইডের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুব বেশি হওয়ায় এটি তরলে পরিণত হতে পারে না। আর 4 নম্বর অপশন বলছে যে কার্বন ডাই অক্সাইড শুধুমাত্র উচ্চ তাপমাত্রায় তরল হতে পারে। বলো সঠিক উত্তর কি নেবে তুমি? সঠিক উত্তর নেবে অপশান বি, যে দাদা বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাই অক্সাইডের তরল অবস্থায় স্থিতিশীল নয়, তার জন্যই তো সেটা ঊর্ধ্বপাতন ঘটে, তাই না? সরাসরি কঠিন থেকে গ্যাসে চলে যায়। তাহলে আমরা পড়ে নিয়েছিলাম, তাই না? চাপ সরিয়ে নিলে পরেই কঠিন কার্বন ডাই অক্সাইড সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। তার মানে বুঝতেই পারছো, কঠিন থেকে যদি গ্যাসে সরাসরি চলে যায় তাহলে সেক্ষেত্রে কি ঘটে? ঊর্ধ্বপাতন ঘটে। অর্থাৎ অপশান বি যারা বলেছে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসো পরের প্রশ্নে।
বলছে বিবৃতি বলছে দেখো যে গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কমে যায়। তাই এটা কি সঠিক বিবৃতি? কারণ বলছে দেখো যে গ্যাসের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান অনেক বেশি থাকে। বলো কি হবে? যে বিবৃতি কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি সঠিক কারণ ভুল, বিবৃতি ভুল কারণ সঠিক। কি হবে সঠিক উত্তর? তুমি বলবা দাদা এখানে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে, যে বিবৃতি এবং কারণ দুটোই সত্য এবং কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। বলছে যে গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন অবশ্যই কমে যায়। আয়তন মানে কতটা জায়গা জুড়ে রয়েছে, গ্যাস ধরো এতটা জায়গা ছড়িয়ে ছিটিয়ে ছিল, যখনই তুমি চাপ বৃদ্ধি করেছো, দেখেছো না সেই পিস্টনের আমি ছবি দিয়ে বুঝিয়েছিলাম, তাই না? যত চাপ বেশি মানে যত চাপ বেশি দেবে তত কণাগুলো কাছাকাছি চলে আসবে, অর্থাৎ আয়তন কমে যাবে। আর বলছে গ্যাসের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান অনেক বেশি থাকে। অবশ্যই অবশ্যই গ্যাসের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বেশি থাকে, তাই না? এই কারণটাও কিন্তু সঠিক কারণ। আর হচ্ছে কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। অপশান এ যারা বলেছো তোমাদের কিন্তু সঠিক উত্তর হচ্ছে। চলে আসো পরের প্রশ্নে, যে বরফ শীতল জলপূর্ণ গ্লাসের বাইরের দিকে যে জলবিন্দুগুলো দেখা যায় তা মূলত কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়? গ্লাসের ভেতরের জলের সূক্ষ্ম নিঃসরণ, বায়ুর জলীয় বাষ্পের ঘনীভবন, না গ্লাসের পৃষ্ঠে থাকা আর্দ্রতার সঞ্চয়, নাকি ঠান্ডা প্রভাবে বায়ুর আর্দ্রতার জমাট বাঁধা? সবই কিন্তু পাঠ্য বই থেকে আমি তুলেছি, একদম কনসেপচুয়ালভাবে। যারা ভালো করে আমার ক্লাসগুলো করো এবং এনসিইআরটির পাঠ্য বইটা পড়েছো তোমরা কিন্তু সঠিক উত্তর করতে পারবা। তো এখানে সঠিক উত্তর বলবা দাদা যে অপশান 2 হবে, বায়ুর জলীয় বাষ্পের ঘনীভবন, তাই না? গ্লাসের বাইরে যে বিন্দু বিন্দু জলের কণা দেখা যায়, কারণ বাতাসে তো জলীয় বাষ্প থাকে, তাই না? তা সেইটাই তোমার কি ওই গ্লাসের সংস্পর্শে মানে ঠান্ডা জলের সংস্পর্শে এসে তারা তাদের হচ্ছে কি অবস্থা হারিয়ে ফেলে। মানে গ্যাস থেকে তারা কিসে চলে আসে? তারা হচ্ছে তরলে চলে আসে। অর্থাৎ গ্যাস থেকে তরলে চলে আসা মানেই তো সেটা ঘনিয়ে যাওয়া, অর্থাৎ ঘনীভবন বলবা যে বায়ুর জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে এটা সৃষ্টি হয়। চলে আসো পরের প্রশ্ন, দেখো যে প্লাজমা অবস্থার ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সবচেয়ে সঠিক? তা ১ নম্বরে বলছে এটি এমন একটি গ্যাসীয় অবস্থা যেখানে সমস্ত কণায় নিরপেক্ষ থাকে এবং কোনো আয়ন থাকে না। কোনো আয়ন থাকে না। এটা কি ঠিক হবে? বলো। তারপরে বলছে দেখো যে এটি এমন একটি অবস্থা যেখানে কণাগুলো মানে অন্তত কম শক্তি নিয়ে স্থির অবস্থায় থাকে। নাকি এটি এমন একটি অবস্থা যেখানে গ্যাসীয় কণাগুলো অতিরিক্ত শক্তি পেয়ে আয়ন ও ইলেকট্রনে বিভক্ত হয়? নাকি এটি এমন একটি অবস্থা যেখানে কণাগুলো তরলের মধ্যে কাছাকাছি অবস্থান করে কিন্তু স্বাধীনভাবে চলতে পারে? বলো। সঠিক উত্তর কি নেবে? সঠিক উত্তর বলবে দাদা অপশান ৩ হবে, যে প্লাজমা অবস্থার ক্ষেত্রে আমরা বলব যে প্লাজমা অবস্থা এমন একটি অবস্থা যেখানে গ্যাসীয় কণাগুলো অতিরিক্ত শক্তি পেয়ে আয়ন ও মুক্ত ইলেকট্রনে বিভক্ত হয়। অবশ্যই, কারণ প্লাজমা অবস্থা একটি আয়নীয় অবস্থা আমরা পড়ে নিয়েছিলাম, তাই না? এই প্রথম অপশানটা কিন্তু হবে না, এখানে বলছে আয়ন থাকে না। অবশ্যই আয়ন থাকে, আয়ন ও মুক্ত ইলেকট্রনেই বিভক্ত হয়। অপশান ৩ যারা বলেছে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো এবার আমরা অধ্যায়ে চলে যাই। তোমরা যারা ২০২৬-এর গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো আমি তোমাদের জন্য নতুন একটা গ্রুপ করেছি যেখানে এনসিইআরটির নবম দশম শ্রেণী পুরনো এবং নতুন সিলেবাস অনুযায়ী সমস্তটা আমি পড়িয়ে দেবো এবং এমসিকিউ করিয়ে দেবো, সাথে ম্যাথ এবং হচ্ছে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টে বিষয় আমি তোমাদের করিয়ে দেবো। আর সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সমস্ত পিডিএফগুলো তোমরা কিন্তু আমাদের ওই নির্দিষ্ট টেলিগ্রামে পাবে। পরবর্তীকালে গিয়ে কিন্তু তুমি সমস্ত ক্লাস ইউটিউবে পাবে না। সেই জন্য বলছি, যারা আমাদের টেলিগ্রামে অ্যাডমিশন নিতে চাও তোমাদের আজ আর কাল দুদিনের একটা বিশেষ ছাড় দিচ্ছি। দেখো তোমাদের 299 টাকার পরিবর্তে তোমরা কিন্তু 199 টাকার বিনিময়ে আমাদের গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে? কি করবা দেখো, এই যে এই নাম্বারটা 6296053459, এই নাম্বারে ফোনপে গুগল পে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে সরাসরি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট বা মেসেজ পাঠিয়ে দিবা, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে অ্যাড করে নেব। আজ আর কাল এই দুদিনেই তোমাদের এই বিশেষ অফারটা রইল। এর পরবর্তী সময় গেলে কিন্তু তোমাকে 299 টাকা পেমেন্ট করে তখন কিন্তু অ্যাডমিশন নিতে হবে। আর পরবর্তীকালে কিন্তু সমস্ত ক্লাস ইউটিউবে পাবে না। চলো দেখো, আমাদের চারপাশের পদার্থ থেকে এবার আমরা খুঁটিয়ে একদম পাঠ্য বই থেকে তুলে আমি এখানে 50+ এমসিকিউ রেখেছি। তা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু নিজে আগে সঠিক উত্তর করার চেষ্টা করবা। চলো প্রথম প্রশ্ন বলছে দেখো যে আমাদের চারপাশে যা কিছু আছে বিজ্ঞানীরা তাদের কি নাম দিয়েছে? সঙ্গে সঙ্গে 4টে অপশন দেখো, দেখে বলবা দাদা পদার্থ সঠিক উত্তর। নিম্নলিখিত কোন দুটি বৈশিষ্ট্য সব পদার্থেই থাকে?
কোন দুটি বৈশিষ্ট্য রং, গন্ধ, ভর, আয়তন, আকার, আকৃতি নাকি ভর ও গতি? কোন দুটো বৈশিষ্ট্য সব পদার্থেই থাকে দাদা? ভর ও আয়তন, এই দুটো বৈশিষ্ট্য সব পদার্থেই বিরাজমান। বলছে প্রাচীন ভারতীয় দার্শনিকগণ কয়টি বা কতটি উপাদানকে পদার্থের মূল উপাদান হিসেবে মানতেন? 4টি, 5টি, 6টি না 7টি? বলবা দাদা 5টি, চটপট বলবা, হ্যাঁ। বলছে পঞ্চতত্ত্ব বলতে কোন কোন উপাদানকে বোঝানো হয়েছে? বলো। বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল। বায়ু, আগুন, মাটি, গাছ, সূর্য, এরকম আছে। তাহলে 4টে অপশন দেখা মাত্রই বলবা দাদা এটাই গাছ আছে, গাছ পড়েছিলাম না, অর্থাৎ এটা তো হবে না। এখানে সূর্য আছে, আমরা পড়িনি। ধাতু পড়িনি, তাই না? অগ্নি বা ধাতু এগুলো পড়িনি, অর্থাৎ অপশন 1 আমরা সঠিক উত্তর করব, যে পঞ্চতত্ত্ব হলো বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল। চলো, বলছে যখন যখন জলে লবণ বা চিনি দ্রবীভূত করা হয় তখন কণাগুলো কোথায় যায়? বায়ুতে মিশে যায়, জলের কণার ফাঁকে জায়গা করে নেয়, অদৃশ্য হয়ে যায়, নাকি তলায় জমে থাকে? সঙ্গে সঙ্গে বলবা দাদা যে জলের কণার ফাঁকে জায়গা করে নেয়, অপশন বি আমাদের সঠিক উত্তর। বলো যে আয়তনের এসআই একক কি? লিটার, ঘনমিটার, ঘন সেন্টিমিটার না মিলিলিটার? সঙ্গে সঙ্গে বলবো অপশন বি আমাদের সঠিক উত্তর, ঘনমিটার হয়ে যাবে সঠিক উত্তর। বলছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণকে বারবার লঘু করার পরেও কেন জল রঙিন থাকে? বলো। কণাগুলো অদৃশ্য হয়ে যায় তাই, নাকি কণাগুলো খুব ক্ষুদ্র এবং সর্বত্র ছড়িয়ে পড়ে তাই, নাকি কণাগুলো একসাথে জমা থাকে না কণাগুলো গ্যাসে রূপান্তরিত হয়? বলবা দাদা কণাগুলো খুব ক্ষুদ্র এবং সর্বত্র ছড়িয়ে পড়ে, সেই জন্যই তো আমরা কি হচ্ছে বারবার লঘুকরণ করার পরেও জলকে রঙিন দেখতে পাই। বলো ধূপকাঠি জ্বালালে দূরে বসেও কেন গন্ধ পাওয়া যায়? কারণ কণাগুলি স্থির থাকে তাই, কণাগুলি নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, কণাগুলো অদৃশ্য হয়ে যায়, কণাগুলো ভর হারায়। সঠিক উত্তর কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, তাই না? বলছে দেখো যে গরম জলে দ্রবণ তৈরির হচ্ছে গতিটা ঠান্ডা জলের তুলনায় বেশি কেন? বলতে চাইছে যে গরম জলে দ্রবণ তৈরির গতিটা ঠান্ডা জলের তুলনায় বেশি কেন? কারণ কি? কারণ গরম জলের কণাগুলো স্থির থাকে, গরম জলে কণাগুলো দ্রুত গতিশীল হয়, গরম জলে কণাগুলো অদৃশ্য হয়ে যায়, ঠান্ডা জলে কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। সঠিক উত্তর বলবা অপশন বি, যে গরম জলে কণাগুলো দ্রুত গতিশীলের জন্যই কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কালি কালি জলে দিলে কি হয়? কালি তোমার হচ্ছে উপরে ভেসে থাকে, কালি নিচে জমে থাকে, সময়ের সাথে সাথে সমভাবে ছড়িয়ে পড়ে, নাকি জলের রঙের পরিবর্তন হয় না? সঙ্গে সঙ্গে বলবো দাদা সময়ের সাথে সাথে সমভাবে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তাই না? বলছে পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল হওয়ার কারণে এদের কি শক্তি থাকে? বিভব শক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি, তাপ শক্তি? বলবা গতিশক্তি দাদা। তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তি কি হয়? বলো। তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তি কমে যায়, অপরিবর্তিত থাকে, বৃদ্ধি পায় না বিলীন হয়ে যায়? বলবো দাদা যে তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তিও বৃদ্ধি পায়, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে দুটো ভিন্ন পদার্থের কণার স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার ঘটনাকে কি বলে? সঞ্চালন, ব্যাপন, প্রবাহন, নাকি তোমার সংঘর্ষ? 4টে অপশন দেখলে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। বলবা দাদা ব্যাপন হবে। বলছে ব্যাপন দ্রুত হওয়ার প্রধান কারণ কি? বলো। তাপমাত্রা কমে যাওয়া, কণাগুলোর সংখ্যা বৃদ্ধি, তাপ প্রয়োগে কণার গতি বৃদ্ধি, নাকি কণা আকার ছোট হওয়া? সঙ্গে সঙ্গে বলবো দাদা ব্যাপন দ্রুত হয়, তাপ প্রয়োগের ফলে কণার গতি বৃদ্ধি পায়, সেই জন্যই কিন্তু ব্যাপন খুব দ্রুত হয়। বলো কঠিন পদার্থের কোন বৈশিষ্ট্যটি সঠিক? বলছে যে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। বলছে নির্দিষ্ট আকার ও আয়তন দুটোই আছে, নির্দিষ্ট আকার নেই আয়তন আছে, সহজে সংকুচিত করা যায়। বলো সঠিক উত্তর কি নেবে? অপশন বি যারা বলেছো যে নির্দিষ্ট আকার এবং আয়তন উভয়ই আছে। বলছে রাবার ব্র্যান্ডকে টানলে আকার পরিবর্তিত হয় তবুও একে কঠিন পদার্থ ধরা হয় কেন? কারণ এটি একটি তরল, কারণ এটি একটি গ্যাস, কারণ বল সরালে এটি আবার আগের আকারে ফিরে যায়, নাকি কারণ এটি একটি মানে এটি ভেঙে যায় না? বলো সঠিক উত্তর কি হবে? বলবো দাদা অপশান সি হবে, যে কারণ বল সরালে এটি আবার আগের আকারে ফিরে যায়। বলছে স্পঞ্জকে চাপ দিলে সংকুচিত হয় তবুও এটি কঠিন পদার্থ কেন? কারণ কি এতে অসংখ্য ছিদ্র থাকে যেগুলো বায়ুতে ভরা থাকে, নাকি এটি তরল পদার্থ, এটি অর্ধেক কঠিন অর্ধেক তরল, নাকি এটি সহজে প্রবাহিত হয়?
একদম অপশন থেকে খুব সহজে বলে দিয়েছো যে এতে অসংখ্য ছিদ্র থাকে যেগুলো বায়ুতে ভরা থাকে, তাই না? বলো তরল পদার্থের কোন বৈশিষ্ট্যটা সঠিক? নির্দিষ্ট আকৃতি এবং নির্দিষ্ট আয়তন নেই। তারপরে 1 মিনিট দেখো। আচ্ছা, তারপরে বলছে যে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই। নির্দিষ্ট আকৃতি আয়তন দুটোই আছে, কোনোটিই নেই। সঠিক উত্তর কি বলবো? আমরা জানি যে তরল পদার্থে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো কি নেই, আকার নেই। তাই বলবো অপশন বি সঠিক উত্তর, যে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। বলো গ্যাসীয় পদার্থের কোন বৈশিষ্ট্য সঠিক? নির্দিষ্ট আয়তন আছে, আকার নেই। আকার আছে, আয়তন নেই। আকার আয়তন দুটোই নেই, আকার আয়তন দুটোই আছে। সঠিক উত্তর কি নেবে? বলবো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। না নির্দিষ্ট কোনো আকার আছে, না নির্দিষ্ট আয়তন আছে। মানে বুঝতে পারছো যে নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন কিছুই নেই, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। চলে আসো যে পরের প্রশ্ন দেখো যে গ্যাসীয় পদার্থকে সহজে সংকুচিত করা যায় কেন? কারণ কণাগুলো খুব কাছাকাছি থাকে তাই? নাকি কারণ কণাগুলো দূরে দূরে থাকে এবং ফাঁকা স্থান বেশি থাকে তাই? নাকি কারণ হচ্ছে কণাগুলো স্থির থাকে? নাকি এদের ভর থাকে না? তার সঙ্গে সঙ্গে বলবা দাদা যে অপশন বি সঠিক উত্তর হবে, যে হচ্ছে গ্যাসীয় পদার্থের কণাগুলো সংকুচিত হয় কারণ দূরে দূরে থাকে এবং ফাঁকা স্থান বেশি থাকে। বলো গ্যাসীয় পদার্থের সংকোচনশীলতা কঠিন ও তরলের তুলনায় বেশি হওয়ার কারণ কি? কণাগুলোর মধ্যে কোনো ফাঁকা নেই, মানে ফাঁক নেই, বা কণাগুলো স্থির অবস্থায় থাকে, কণাগুলোর মধ্যেকার ফাঁক অনেক বেশি থাকে, না কণাগুলো দৃঢ়ভাবে যুক্ত থাকে? বলেই দিয়েছো যে কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বেশি থাকার জন্যই কিন্তু এদের সংকোচনশীলতা বেশি হয়। কেমন? বলো রান্নাঘরের গন্ধ দূর করে মানে দূর থেকেই অনুভব করা যায় কেন? কারণ কি? কারণ গ্যাস অদৃশ্য? কারণ গ্যাসের কণাগুলো দ্রুত গতিতে চলাচল করে এবং ব্যাপন বেশি হয় তাই? নাকি গন্ধ নিজে নিজে ছড়িয়ে পড়ে না? নাকি বাতাসে কণাগুলোকে আটকে রাখে? সঠিক উত্তর বলবা দা অপশন 2 হবে, যে কারণ গ্যাসের কণাগুলো দ্রুত গতিতে চলাচল করে এবং ব্যাপন বেশি হয়, সেই জন্য কিন্তু আমরা দূর থেকেই গন্ধটা অনুভব করতে পারি। বলো গ্যাসের চাপ সৃষ্টি হয় কিভাবে? কণাগুলো পরস্পরকে টেনে রেখে, কণাগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দিয়ে, কণাগুলো স্থির থেকে, কণাগুলো নিচের দিকে বসে যায়। সঠিক উত্তর কি বলবা? যে কণাগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় তাই। বলো কোন ক্ষেত্রে পিস্টনটিকে সহজে প্রবেশ করানো যায়? চক গুঁড়ো ভর্তি সিরিঞ্জে, নাকি তোমার হচ্ছে জল ভর্তি সিরিঞ্জে, ফাঁকা সিরিঞ্জে, না সবগুলোতেই? বলবা গ্যাস ভর্তি অর্থাৎ ফাঁকা সিরিঞ্জে কিন্তু সহজেই পিস্টনটিকে ঠেলে বা হচ্ছে প্রবেশ করানো যায়। বস্তুর ঘনত্বকে কিভাবে নির্ধারণ করা হয় বলো? 4টে অপশন দেখো, দেখে বলবো। আমরা পড়েছিলাম ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন কোথায় রয়েছে? এই যে অপশন ডিতে, ভর বাই আয়তন। বলো নিম্নের পদার্থগুলিকে তাদের ঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজাও। করিয়ে দিয়েছিলাম কিন্তু ক্লাসের মধ্যে। বলো, তা দেখা মাত্রই সবার প্রথমে বলবো দাদা ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অর্থাৎ বায়ু। বায়ু এগুলো দেখলে পরে বলবে এর মধ্যে বায়ু সবার আগে আসবে, অর্থাৎ এই অপশনটা বাদ হয়ে গেল, এই অপশনটাও বাদ হয়ে গেল। বায়ুর পরে ধোঁয়া, ঠিক আছে, বায়ুর পরে ধোঁয়া, বায়ুর পরে ধোঁয়া, তুলো, জল, চক। দেখো চক কখনোই আগে আসবে না, আগে জল আসবে, তাই না? চকের তুলনায় জলের ঘনত্ব কিন্তু কম, অর্থাৎ অপশন বি বলবো এখানে সঠিক উত্তর হবে। বলো কোন অবস্থায় কণাগুলো সবচেয়ে বেশি গতিশীল বা গতিশক্তি ধারণ করে? কোন অবস্থায় গতিশক্তি সব থেকে বেশি থাকে? কঠিন, তরল, গ্যাস, না সব অবস্থায় সমান থাকে? সঙ্গে সঙ্গে বলে দিয়েছো দাদা গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলোর গতিশক্তি সব থেকে বেশি থাকে। বলো কোন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার থাকে? নির্দিষ্ট আকার একদম প্রশ্ন পড়া মাত্রই বলে দিয়েছো কঠিন হবে আমাদের সঠিক উত্তর। বলো কোন পদার্থকে প্রবাহী বলা হয়? প্রবাহী শুধু তরল, তরল ও গ্যাস উভয়কেই, না শুধু কঠিন? কি হবে? অপশন সি কিন্তু সঠিক উত্তর, তরল ও গ্যাস উভয় কিন্তু প্রবাহী, তাই না? বলো গ্যাস পাত্রের সমস্ত অংশ জুড়ে ছড়িয়ে পড়ে কারণ কি? কারণ কণাগুলো স্থির থাকে, কণাগুলো অনিয়মিতভাবে দ্রুত গতিতে চলাচল করে তাই, কণাগুলো দৃঢ়ভাবে যুক্ত থাকে, কণাগুলো ভারী হয় তাই। এরকমই অপশন পাবা কিন্তু তুমি পরীক্ষার সময়। কেমন? খুব সহজেই কিন্তু অপশন দেখেই কিন্তু সঠিক উত্তরটা বলবা, যে দাদা অপশন বি, যে কণাগুলো অনিয়মিতভাবে দ্রুত গতিতে চলাচল করে। বলো গ্যাস পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে কেন? বলো, যে গ্যাসের ভর নেই তাই? গ্যাসের কণাগুলোর মধ্যেকার ফাঁক নেই তাই? গ্যাসের কণাগুলো হচ্ছে দেওয়ালে ধাক্কা দেয় তাই? না কণাগুলো তরলের রূপ নেয় তাই? সঠিক উত্তর বলবো দাদা
যে গ্যাসের পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে, কারণ কণাগুলো দেওয়ালে ধাক্কা দেয়। কারণ কি? কারণ গ্যাসের কণাগুলো অবিরাম গতিশক্তি রয়েছে, তাই না? যে দেখো, যে বলছে সাধারণত তরলের ঘনত্ব কঠিনের তুলনায় কম হলেও বরফ জলে ভাসে কেন? কারণ কি? বরফের ঘনত্ব জলের তুলনায় কম, বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি, বরফে ফাঁকা জায়গা নেই, জল বরফের তুলনায় হালকা। সঠিক উত্তর বলবা দাদা, বরফের ঘনত্ব জলের তুলনায় কম। দেখো, যার ঘনত্ব কম সে কিন্তু জলে ভাসে, মানে জলের সাপেক্ষে যদি তোমার হচ্ছে বরফের ঘনত্ব কম, সেই জন্য তো বরফ জলে ভাসে, তাই না? আর হচ্ছে তুমি দেখবা না যে কাঠের জিনিসপত্র যদি তুমি জলে, মানে কাঠের একটা টুকরো যদি ছেড়ে দাও জলের উপরে ফেলো, তাহলে সেটাও কিন্তু জলে ভাসবে। কারণ কি? কারণ জলের ঘনত্ব থেকে কাঠের ঘনত্বটা কম, সেই জন্য। কিন্তু একটা লোহার বলকে যদি তুমি জলে রাখো, দেখবে সঙ্গে সঙ্গে তলেই চলে গেছে। কারণ কি? কারণ জলের ঘনত্ব থেকে হচ্ছে লোহার বলটার ঘনত্ব বেশি, মানে যার ঘনত্ব বেশি সে ডুবে যায়, আর যার ঘনত্ব কম সে ভাসে। অর্থাৎ বলবা যে বরফের ঘনত্ব জলের তুলনায় কম, সেই জন্য বরফটা কিন্তু জলে ভাসে। বলছে বায়ুমণ্ডলীয় চাপে যে নিম্নতম উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় তাকে কি বলে? কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে, বলো এক্ষেত্রে বলবা স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, লিনতাপ না ঘনত্ব? বলবা দাদা গলনাঙ্ক হবে আমাদের সঠিক উত্তর। বলো বরফের গলনাঙ্ক কত? সঙ্গে সঙ্গে দেখা মাত্রই বলবা যে 0 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা পড়েছিলাম 273.15 কেলভিন, তাই না? অপশান সি আমাদের সঠিক উত্তর। বলো যে গলনের সময় বরফকে যে তাপ সরবরাহ করা হয় তা উন্নত উন্নত বাড়ায় নাকি ভরের পরিবর্তন ঘটায়? কণার মধ্যে আকর্ষণ বল অতিক্রম করতে কাজে লাগে নাকি গলনের সময় তাপ নষ্ট হয়? তা বলবো দাদা, গলনের সময় বরফের যে তাপ সরবরাহ, মানে বরফকে যে তাপ দেওয়া হয় সেটা কি করে? সেই তাপটা কিন্তু দেখো ওই কণার মধ্যে আকর্ষণ বলকে অতিক্রম করতে বা ভাঙতে কাজে লাগে। অপশান সি আমাদের সঠিক উত্তর, আমরা পড়েছিলাম কিন্তু, তাই না? বলো 1 কেজি বরফকে তার গলনাঙ্কে গলাতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলে? স্ফুটনাঙ্ক, গলন তাপ, বাষ্পীভবন আর গলনাঙ্ক? বলবো দাদা গলন তাপ হবে আমাদের সঠিক উত্তর। গলাচ্ছি, তাই না? তাই গলন তাপ হবে। বলো জলের স্ফুটনাঙ্ক কত? মানে কততে জল ফুটতে শুরু করে? বলবো 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস মানে 73 কেলভিন। অপশান সি যারা বলেছো। বলো হচ্ছে তোমার এই বাষ্পীভবনের লিন তাপের সংজ্ঞা কি দিবা তুমি? যে 1 কেজি কঠিন পদার্থকে গলাতে যে তাপের প্রয়োজন হয় সেটাই কি লিন তাপ? না 1 কেজি তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে বাষ্পে রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয় সেটাই কি লিন তাপ? নাকি গ্যাস থেকে তরলে রূপান্তরিত হওয়া যে তাপ নির্গত হয় সেটা, নাকি কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয়? দেখো ভালো করে পড়ো, এখানে বলেছে বাষ্পীভবনের লিন তাপের সংখ্যা। তাহলে বলবা তুমি দাদা অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, যে 1 কেজি তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে বাষ্পে রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয় সেটাই কিন্তু বাষ্পীভবনের লিন তাপ, গলনের লিন তাপ নয় বস। কেমন? চলে আসো যে 0 ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য কেলভিন কত? আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস সমান কি হবে, বলেই দিয়েছো 273 কেলভিন। বলো সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক বা সূত্রটা কি? তা এগুলো দেখা মাত্রই, যেহেতু সব এই সমান চিহ্নের এপাশে কেলভিন আছে, তাহলে কেলভিন সমান আমরা কি জানি যে ডিগ্রি সেলসিয়াসের সাথে কি করতে হয়? ডিগ্রি সেলসিয়াসের সাথে তোমার হচ্ছে 273 যোগ করলে পরেই 273 কেলভিন, মানে 273 যোগ করলে পরেই কেলভিনটা বেরিয়ে আসে। তাহলে দেখো অপশন অনুযায়ী বলবো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, তাই না? আচ্ছা, বলছে দেখো কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কঠিন থেকে সরাসরি গ্যাসে যাওয়াটা অপশান আর বলার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বলেই দিয়েছো দাদা ঊর্ধ্বপাতন হবে। গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরকে কি বলবে? বলবে অবক্ষেপণ, তাই না? বলো অ্যামোনিয়াম ক্লোরাইডের উত্তপ্তকরণের সময় কোন প্রক্রিয়াটি ঘটে? অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কোন প্রক্রিয়া ঘটে? বাষ্পীভবন, গলন, ঊর্ধ্বপাতন না কঠিনীভবন? বলেই দিয়েছো ঊর্ধ্বপাতন হবে। বলো কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় কেন? কারণ গলনের সময় জল বা পানি তৈরি করে তাই, নাকি তাপ না হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়? এটি সব সময় বরফ শীতল থাকে, না এটি সাদা রঙের হওয়ার জন্য? বলো যে কঠিন কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফ বলা হয় কারণ তরল না হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। অপশন বি যারা বলেছো। বলো গ্যাসের কণাগুলোকে কাছাকাছি আনার জন্য কি করা হয়? গ্যাসের কণাগুলোকে কাছাকাছি আনার জন্য তুমি কি করবে? চাপ কমাবে, তাপমাত্রা বাড়াবে, নাকি চাপ প্রয়োগ করবে, নাকি গলন ঘটাবে? সঠিক উত্তর বলবে যে
চাপ কমালে তো কখনোই মানে গ্যাসের কণাগুলো কাছাকাছি আসবে না, তাপমাত্রা বাড়ালেও আসবে না, তাই না? চাপ প্রয়োগ করতে হবে, অর্থাৎ চাপ বৃদ্ধি করতে হবে। কী করতে হবে? চাপ বৃদ্ধি বা চাপ প্রয়োগ করলে তবেই গ্যাসের কণাগুলোকে কাছাকাছি আনা যায়। অপশন সি যারা বলেছ। বলো কঠিন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলীয় চাপে এলে কী ঘটে? কঠিন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলীয় চাপে এলে এটা গলে তরলে রূপান্তরিত হয়, না সরাসরি গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, নাকি তোমার হচ্ছে কঠিন অবস্থায় অপরিবর্তিত থাকে, নাকি পানি তৈরি করে? বলে দিবা দাদা। কঠিন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলীয় চাপে আনলে পরে এটা কি হয়? বায়ুমণ্ডলীয় চাপে যখনই আনবো তখন কঠিন থেকে সরাসরি তরলে মানে সরাসরি গ্যাসীয়তে পৌঁছে যায়, অর্থাৎ গ্যাসীয় CO2 মানে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত। অপশন বি যারা বলেছে। বলো সমুদ্র পৃষ্ঠে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কত? দেখো পড়িয়েছিলাম কিন্তু ওই বইয়ের নিচে কিন্তু আছে। তার সঙ্গে সঙ্গে বলবো আদা অপশন বি সঠিক উত্তর 1.01 × 10⁵ পাস্কেল। বলো 1 ATM চাপের সমতুল্য কি? 1 ATM চাপের সমতুল্য 1.01 × 10⁵ পাস্কেল, তাই না? আচ্ছা 300 কেলভিনকে সেলসিয়াসে রূপান্তর করলে কি হবে? দেখো কেলভিন থেকে যদি আমাদের সেলসিয়াসে যেতে হয় আমরা কি করব? 273 বাদ দেবো, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে 300 থেকে 273 চলে গেলে 27 থাকে, অর্থাৎ অপশন এ বলবা সঠিক উত্তর। ঠিক একই রকমই বলে ফেলো, পরেরটাও বলে ফেলো যে 573 কেলভিনকে সেলসিয়াসে নিতে গেলে কি করবে তুমি? 273 বাদ দিবা, তাহলে 300 থাকছে, 300 ডিগ্রি সেলসিয়াস। বলছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের অবস্থা, ভৌত অবস্থা কি হবে? কঠিনে থাকবে, তরলে থাকবে, গ্যাসে না প্লাজমায়? বলো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ভৌত অবস্থা। দেখো 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে পরেই সেটা 100-র উপরে গেলেই সেটা কি হয়ে যায়? গ্যাসে পরিণত হয়। 250 ডিগ্রি সেলসিয়াসে গেলে সেটা গ্যাসেই থাকবে, তাই না? গ্যাসীয় অবস্থায় চলে যাবে। অপশন সি আমাদের সঠিক উত্তর। বলো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ভৌত অবস্থা কেমন হবে? কঠিন, তরল ও গ্যাস উভয় অবস্থা, কেবল তরল না কেবল গ্যাস? বলবা কঠিন, তরল ও গ্যাস উভয় অবস্থায় কিন্তু দেখা যাবে। অপশন বি আমাদের সঠিক উত্তর। বায়ুমণ্ডলীয় গ্যাসগুলোকে তরলীকৃত করার জন্য কি করতে হয়? বলো বায়ুমণ্ডলীয় গ্যাসগুলোকে তরলীকৃত করার জন্য কেবল তাপমাত্রা প্রয়োগ করতে হবে, কেবল চাপ বাড়াতে হবে, চাপ বাড়িয়ে তাপমাত্রা কমাতে হবে, নাকি কেবল গলন ঘটাতে হবে? তা গ্যাসকে কি করছো? গ্যাসকে তুমি তরলে আনছো। বলো তাহলে গ্যাসকে তরলে আনতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু চাপটা বাড়াতে হবে, তাই না? চাপ বাড়াতে হবে আর হচ্ছে কি তাপমাত্রা কমাতে হবে। তাহলে বলবো দাদা অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। চাপ বাড়িয়ে তাপমাত্রা কমিয়ে কিন্তু গ্যাসকে তরলে আনা যায়। বলো স্ফুটনাঙ্কে না পৌঁছেই তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বলো চারটে অপশন দেখা মাত্র বলবো দাদা বাষ্পায়ন হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোনটি বাষ্পায়নের উদাহরণ নয়? ভেজা কাপড় শুকানো, খোলা ছাদে জল শুকানো, বরফ গলে যাওয়া, না পুকুরের জল শুকানো? বলবো দাদা অপশন সি আমাদের সঠিক উত্তর। বরফ গলে যাওয়ার সাথে বাষ্পায়নের কোনো সম্পর্কই নেই, তাই না? বলো বাষ্পায়নের হার সব থেকে বেশি হয় আর্দ্রতা বেশি হলে, তাপমাত্রা কম হলে, পৃষ্ঠতল বেশি হলে, বাতাসের বেগ কম হলে? বলবো অপশন সি যে পৃষ্ঠতল বেশি হলে কিন্তু তবেই বাষ্পায়নের হার বৃদ্ধি পায়, তাই না? বলো যে আর্দ্রতা কম হলে বাষ্পায়নের হার কি হবে? আর্দ্রতা কমের কথা বলেছি কিন্তু বেশি নয়। বাষ্পায়ন কি কমে যাবে, বেড়ে যাবে, অপরিবর্তিত থাকবে, না বন্ধ হয়ে যায়? বলবা দা আর্দ্রতা যত কম হবে বাষ্পায়নের হার তত বৃদ্ধি পাবে, অর্থাৎ বেড়ে যাবে। বাতাসের বেগ বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, নাকি একেবারে বন্ধ হয়ে যাবে? বলো সঙ্গে সঙ্গে বলে দিবা গতিবেগ, বাতাসের গতিবেগ যত বৃদ্ধি পাবে বাষ্পায়নের হার তত বৃদ্ধি পাবে। অপশন এ যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। চলে আসো হাতের তালুতে সামান্য অ্যাসিটন দিলে আমরা ঠান্ডা অনুভব করি কেন? কারণ কি? অ্যাসিটন তাপ উৎপন্ন করে তাই, অ্যাসিটন দ্রুত বাষ্পীভূত হয়ে চারপাশ থেকে তাপ শোষণ করে তাই, নাকি অ্যাসিটন জমে যায়, অ্যাসিটন গলন ঘটায়? কি হবে? বলবা দা অ্যাসিটন দ্রুত বাষ্পীভূত হয়ে চারপাশ থেকে তাপ শোষণ করে। গরমের দিনে বাড়ির ছাদে জল ছিটানো হলে চারপাশ ঠান্ডা হয় কেন? কিসের কারণে? আমি বলেছিলাম না যখন বাষ্পায়ন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যা কিছু উদাহরণ দেব, যা কিছু বলবো সব কিছুর মধ্যে তুমি কি উত্তর নেবে? বাষ্পায়ন শব্দটা থাকলেই বাষ্পায়ন উত্তর নেবে। তাহলে দেখা মাত্রই বলবা বাষ্পায়ন কোথায় আছে? এই যে দাদা বাষ্পায়ন আছে, অর্থাৎ জল বাষ্পায়নের সময় লিনতাপ শোষণ করে। কেমন? বলছে গ্রীষ্মকালে সুতির কাপড় পরিধান করলে শরীর ঠান্ডা থাকে কেন? কোথায় কোন অপশনের মধ্যে বাষ্পায়ন আছে? দেখো, তাই না?
সঙ্গে সঙ্গে বলবো অপশন বির মধ্যে বাষ্পায়ন শব্দটা লুকিয়ে রয়েছে, একটু পড়ে নিবা যে সুতির কাপড় সহজে ঘাম শোষে এবং বাষ্পায়নের সুযোগ দেয়, তাই না? চলে আসো যে বরফ শীতল জলের গ্লাসের বাইরের দিকে বিন্দু বিন্দু জল জমে কেন? সঙ্গে সঙ্গে চারটে অপশন দেখো, দেখে বলবা জলীয় বাষ্প মানে বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসে ঘনীভূত হয় নাকি জলের বাষ্প ভেতর থেকে বাইরে আসে। তাহলে এই দুটো তো হবে না, এবার এই দুটোর মধ্যে কি অপশন নেবে? দেখো কখনোই তোমার ওই জলের বাষ্প ভেতর থেকে বাইরে আসে না। আমরা পড়েছিলাম কি যে বায়ুর যে মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে সেগুলো তোমার ওই হচ্ছে ঠান্ডা জলের সংস্পর্শে আসা মাত্রই তারা তাদের অবস্থা হারিয়ে ফেলে, তাই না? গ্যাসীয় অবস্থা হারিয়ে ফেলে, তারা ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যায়। অপশন বি যারা বলেছো। বলো মরুভূমির কুলার গ্রীষ্মে ভালো কাজ করে কারণ কি? কারণ এতে বরফ থাকে, শুষ্ক বাতাসে বাষ্পায়ন বেশি হয়, নাকি এতে তোমার হচ্ছে বৈদ্যুতিক পাখা থাকে, নাকি পানি হিমায়িত হয়? একদম এসব দেখা মাত্রই বলবো একটাই অপশন আমরা শুনেছি, বাষ্পায়ন শব্দটা যেখানেই থাকবে সেটাই উত্তর নেব, যে শুষ্ক বাতাসে বাষ্পায়ন বেশি হয়, তাই না? বলো গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? কারণ কলসির রং সাদা তাই, নাকি কলসি তাপ শোষণ করে, নাকি কলসি ক্ষুদ্র রত্ন দিয়ে জল বাষ্পীত হয় এবং শীতলতা আনে, নাকি কলসির ভেতরে বাতাস থাকে তাই? সঙ্গে সঙ্গে বলবা দাদা কলসির ক্ষুদ্র রত্ন দিয়ে জল বাষ্পীভূত হয়, মানে বাইরে আসে এসে জমা হয় সেখানে বাষ্পীভূত হয়, আর কি জলকে শীতল রাখে। বলছে দেখো গরম চা প্লেটে ঢেলে সহজে ঠান্ডা হয় কেন? বলো প্লেটের আয়তন বেশি হয় তাই, নাকি প্লেটে পৃষ্ঠতল তোমার হচ্ছে বেশি হয়ে বাষ্পায়নের হার বাড়ায়, নাকি প্লেটের রং ফ্যাকাশে থাকে তাই, নাকি তোমার হচ্ছে প্লেটে ঢাললে ভর কমে যায় তাই? সঠিক উত্তর বলবো দাদা অপশন বি হবে, যে প্লেটে তোমার হচ্ছে পৃষ্ঠতল বেশি হয় বলে বাষ্পায়নের হার বাড়ে। অপশন বি আমাদের সঠিক উত্তর। বলো যে গ্রীষ্মকালে কি ধরনের পোশাক বেশি উপযোগী? সঙ্গে সঙ্গে দেখা মাত্রই একদম ইজি বলে দিবা যে দাদা সুতির পোশাক হচ্ছে হচ্ছে তোমার বেশি উপযোগী। বলো প্রতিপ্রভ টিউব ও নিয়ন বাতিতে কোন পদার্থের অবস্থা দেখা যায়? কঠিন, তরল, প্লাজমা না গ্যাসীয়? বলে দিবা দাদা যে প্লাজমা অবস্থা দেখা যায়। অপশন সি আমাদের সঠিক উত্তর। বলো যে নক্ষত্রের উজ্জ্বলতার জন্য প্রধানত কোন পদার্থের অবস্থা দায়ী? নক্ষত্রের উজ্জ্বলতার জন্য কঠিন, তরল, প্লাজমা না গ্যাসীয়? বলেই দিয়েছো দাদা প্লাজমা হবে সঠিক উত্তর। বলো পদার্থের পঞ্চম অবস্থা বোস আইনস্টাইন কনডেনসেটের ভবিষ্যৎবাণী করেছিল কারা? দেখো পরীক্ষা করেছিল তো কর্নেল, কেটারলি এবং উইমেন, তাই না? তা বলছে যে ভবিষ্যৎবাণী কারা করেছিল? তা জানোই তো যে বোস আইনস্টাইন, মানে বুঝতেই পারছো যে সত্যেন্দ্রনাথ বসু এবং আলবার্ট আইনস্টাইন। অপশন বি যারা বলেছে। বলো বোস আইনস্টাইন কনডেনসেট সৃষ্টি হয় কেমনভাবে? উচ্চ উষ্ণতায় গ্যাস উত্তাপ্ত করলে, নিম্ন উষ্ণতায় গ্যাস শীতল করলে, উচ্চ চাপে গ্যাস সংকুচিত করলে, নাকি গ্যাসে বিদ্যুৎ প্রবাহিত করলে? সঙ্গে সঙ্গে বলে দিয়েছে দাদা যে নিম্ন নিম্ন উষ্ণতায় গ্যাস শীতল করলে পরেই কিন্তু বোস আইনস্টাইন কনডেনসেট অবস্থাটা তৈরি হয়। কেমন? আচ্ছা, এই ছিল তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের থেকে আমি এমসিকিউ তুলেছি। তা দেখো তোমাদের একটা রিকোয়েস্ট করছি, সেটা কি তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছো একটা ছোট্ট করে কমেন্ট করো। আর একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি যেটা আমাকে কমেন্টে জানাবে, যে একটা ওয়েবসাইটের নাম বলো, বই দেখবে না কিন্তু, নিজে লিখবে বই দেখবে না, বারবার করে বলছি, একটা ওয়েবসাইটের নাম বলো যে ওয়েবসাইটে গেলে পরে আমরা পদার্থের চতুর্থ এবং পঞ্চম অবস্থা সম্পর্কে বিশদ জানতে পারবো। সেই ওয়েবসাইটের নাম কি, যেটা ডব্লু দিয়ে শুরু? বলো, লিখে দেখাও দেখি কেমন মনে আছে তোমার, কেমন পড়েছো তুমি, কেমন? আর সবাই কিন্তু ভালো করে পড়বে, টেলিগ্রামে আমি পিডিএফ তুলে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নিয়ে 2-3 বার রিভিশন করতে পারো, কেমন? সবাই ভালো করে পড়বে, রাখছি, জয় হিন্দ।